আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার কবি পরিচিতি। আধুনিক যুগের বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি একাধারে খ্যাতনামা কবি, প্রাবন্ধিক, অধ্যাপক ও বিশিষ্ট অনুবাদক। 1932 খ্রিস্টাব্দে অধুনা অর্থাৎ বর্তমান বাংলাদেশের অন্তর্গত চাঁদপুরে তাঁর জন্ম হয়। পিতার নাম মনীন্দ্র কুমার ঘোষ, মাতা অমলাবালা দেবী। পিতামাতার চতুর্থ সন্তান চিত্তপ্রিয়ের শৈশব শিক্ষার শুরু বাড়িতেই। পাবনা জেলার পাকশি চন্দ্রভাগা বিদ্যাপীঠে 1943 খ্রিস্টাব্দে তিনি একেবারেই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। পিতা ছিলেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক। বিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার পর সপরিবারে তাঁরা কলকাতায় চলে আসেন। 1949 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং ওই একই কলেজ থেকে 1951 খ্রিস্টাব্দে বিএ পরীক্ষায় পাশ করেন এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন। তিনি কলকাতায় বঙ্গবাসী কলেজে, সিটি কলেজে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বহুদিন অধ্যাপনা করেছেন। 1992 খ্রিস্টাব্দে
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন। তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি প্রকাশিত হয় 1956 খ্রিস্টাব্দে। এরপর একে একে প্রকাশিত হয় তাঁর লেখা কাব্যগ্রন্থ নিহিত পাতাল ছায়া, এখন সময় নয়, শ্রেষ্ঠ কবিতা, আদিম লতা গুল্মময়, মূর্খ বড়, সামাজিক নয়, বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, প্রহর জোড়া ত্রিতাল ইত্যাদি। তাঁর রচিত অন্যতম প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া ছোটদের জন্য রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল অল্প বয়স কল্প বয়স, ছোট্ট একটা স্কুল, সুপুরি বনের সারি, সকালবেলার আলো, শহর পথের ধুলো। এছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এ আমির আবরণ, পূর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি। কবি শঙ্খ ঘোষ একজন বলিষ্ঠ অনুবাদকও। কবিতা লেখার পাশাপাশি তিনি প্রায় 30 বছর অনুবাদ কর্ম করেছেন। পল রোবসন, গুন্টের গ্রাস, পাবলো নেরুদা, জাক প্রেভের, নিকোলাস গিয়েন, ডিলান টমাস, আন্তোনিও মাচাদো প্রমুখ বহু আন্তর্জাতিক কবি সাহিত্যিকদের বহু কবিতার তিনি সফল অনুবাদ করেছেন। তিনি 1977 খ্রিস্টাব্দে মূর্খ বড় সামাজিক নয় এই কাব্যগ্রন্থের জন্য নরসিংহ দাস পুরস্কার এবং বাবরের প্রার্থনা এই কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। 1989 খ্রিস্টাব্দে ধুম লেগেছে হৃৎকমলে কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। তিনি সরস্বতী পুরস্কার পেয়েছেন গন্ধর্ব কবিতাগুচ্ছর জন্য। 1999 খ্রিস্টাব্দে রক্ত কল্যাণ অনুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। 1999 খ্রিস্টাব্দে বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম পুরস্কার পেয়েছেন। তিনি 1911 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে সম্মানিত হন। 2015 খ্রিস্টাব্দে সাংবাদিক ও লেখকদের বিশ্ব ফোরাম থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সাহিত্য ব্রহ্ম পুরস্কার লাভ করেন। 1916 খ্রিস্টাব্দে ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন কবি শঙ্খ ঘোষ। কবি শঙ্খ ঘোষের রচনা বৈশিষ্ট্য: জীবনের বেশিরভাগ সময় কলকাতায় কাটালেও শৈশব ও কৈশোরের স্মৃতিতে উজ্জ্বল পূর্ববঙ্গের গ্রাম, নদ নদী ও লোকসংস্কৃতি তাঁর কবিতায় ফিরে ফিরে এসেছে। সামাজিক দায়বদ্ধতাকে মেনে নিয়ে তিনি তাঁর কবিতায় স্বপ্ন দেখেছেন। তাঁর কবিতায় ধ্বংস নয়, ধ্বনিত হয়েছে সৃষ্টির আগমনী। তিনি একান্তভাবে আশাবাদী। সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট তাঁর কবিতায় ধরা পড়েছে। 70 দশকের জরুরি অবস্থার কথা স্থান পেয়েছে তাঁর কবিতায়। পেটের কাছে উঁচিয়ে আছো ছুরি, কাজেই এখন স্বাধীন মতো ঘুরি, এখন সবাই শান্ত, সবাই ভালো। স্বার্থ সর্বস্ব রাজনীতি এবং সেই মানদণ্ডে মানুষকে মূল্য দেওয়ার বিরোধী ছিলেন তিনি। অর্থনৈতিক বৈষম্যের সমস্যা তাঁর কবিতায় যথেষ্ট গুরুত্ব পেয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন অত্যাচারিত মানুষের সংঘবদ্ধ ক্ষমতাই অত্যাচারীকে ধ্বংস করবে। শব্দ ব্যবহারের দিক থেকে অত্যন্ত সচেতন শিল্পী কবি শঙ্খ ঘোষ। তাই তাঁর কাব্যে শব্দের বাচ্যার্থের চাইতে ব্যঙ্গার্থ অধিক গুরুত্ব পেয়েছে। চিত্রকল্প ব্যবহারে দক্ষতা এবং নব নব ছন্দরীতির বিন্যাস তাঁর কবিতাকে বিশিষ্টতা দিয়েছে। আলোচ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতার উৎস কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ।
জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থের রচনা 2001 থেকে 2003-এর মধ্যে। 2001 থেকে 2003-এর মধ্যে এই কাব্যগ্রন্থ রচিত হয়েছে, আর কাব্যগ্রন্থের প্রকাশ 2004 খ্রিস্টাব্দ। 2004 খ্রিস্টাব্দে জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, আর এই কাব্যগ্রন্থের একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা, জনপ্রিয় কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার উৎস, কবিতার পূর্ব কথা বা প্রেক্ষাপট আর বিষয় সংক্ষেপ। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার মূল গ্রন্থের নাম জলই পাষাণ হয়ে আছে। কাব্যগ্রন্থের প্রকাশ 2004 খ্রিস্টাব্দ। 2004 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি এই কাব্যগ্রন্থটি প্যাপিরাস প্রকাশনা থেকে প্রকাশিত হয়। কাব্যগ্রন্থে মোট 31টি কবিতা আছে এবং এই 31টি কবিতা রচনা করা হয়েছে 2001 খ্রিস্টাব্দ থেকে 2003 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়। তোমাদের পাঠ্য আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি এই কাব্যগ্রন্থের 31তম কবিতা, অর্থাৎ কাব্যগ্রন্থের শেষতম কবিতা। তাহলে মূল গ্রন্থের নাম জলই পাষাণ হয়ে আছে, প্রকাশকাল 2004 খ্রিস্টাব্দ। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার পূর্ব কথা, অর্থাৎ কোন সময়ের কোন প্রেক্ষাপটে কবিতাটি রচিত। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি 2004 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারির পূর্বে কোনো এক সময় রচিত। সম্ভবত 2003 খ্রিস্টাব্দের সময়কালে এই কবিতাটি রচিত। তাই 2003 বা তার পূর্ববর্তী সময়ের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, ঘটনাবলীর প্রেক্ষাপটে এই কবিতাটা রচিত হয়েছে, অর্থাৎ 2003 ও তার আগের কোনো এক সময়ের প্রেক্ষাপটে যেসব ঘটনাবলী দাঁড়িয়ে রয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু কবিতাটি রচিত। এবং সেই সময়টা 2003, ঠিক 2003-এ নয়, তার পূর্ববর্তী অনেকগুলো বছর আগে থেকে 1991 খ্রিস্টাব্দ। 1991 খ্রিস্টাব্দ থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলির মধ্যে প্রধানত কুয়েত এবং ইরাক, এই দুটি দেশের সম্পর্কে ক্রমশ অবনতি লক্ষ্য করা যায়। এই দুটি দেশ তথা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ পেট্রোলিয়াম সম্পদের খনি। অন্যান্য দেশে কিন্তু বিপুল পেট্রোলিয়াম সম্পদ রয়েছে, পেট্রোলিয়াম সম্পদে এরা পরিপূর্ণ। মূলত অফুরন্ত তেলের ভাণ্ডারের দখলকে কেন্দ্র করে ইরাকের বিরুদ্ধে লড়াইয়ে কুয়েতকে সাহায্য করেছিল আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত শক্তিধর দেশ। 2003 খ্রিস্টাব্দের ডিসেম্বরে একনায়কতন্ত্রের অজুহাতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে গদিচ্যুত করা থেকে শুরু করে তার শাসন ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তছনছ করে দেওয়া হয়েছিল। তালিবান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর আক্রমণ, দেশে দেশে গৃহযুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, ইরাক, আফগানিস্তান, প্যালেস্তাইনের মতো যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডের সাধারণ মানুষের বিপন্নতা এই আলোচ্য কবিতার উপজীব্য বিষয়। কিন্তু এ কবিতার তাৎপর্য দেশ কাল নির্বিশেষে সর্বজনীন বিপর্যস্ত মানবিকতা। একই সঙ্গে এই কবিতা সর্বগ্রাসী অত্যাচারী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রথম অংশের দিকে পাঠ করলে বা পড়লে মনে হতে পারে যে এখানে ইরাক, আফগানিস্তান, প্যালেস্তাইন এমন যে কোনো যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডের কথা বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর ভয়ঙ্কর যুদ্ধের পরিণতির কথা বলা হয়েছে, এবং করুণ পরিণতি, শোচনীয় পরিণতি। শিয়রে বোমারু বিমানের হানা, যে কোনো মুহূর্তে আশ্রয়চ্যুতির আশঙ্কা, আশ্রয় হারানোর ভয়, কিংবা অগণিত মৃত শিশুর অতিক্রমণ তেমনি যেন আভাস দেয়। তবে পরবর্তী ভাবনায় বোঝা যায় সংকট আরও গভীর, আরও ব্যাপক। দেশ কাল নির্বিশেষে সমগ্র পৃথিবী জুড়ে যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে, যে মানবিকতার অবক্ষয় তৈরি হয়েছে, এই কবিতা যেন তার বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদ। এই কবিতা যেন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণের দিশা। ক্ষমতালোভী মানুষের মধ্যে সহমর্মিতার একান্ত অভাব তাদের বিবেকের দৈন্যতাকে প্রকাশ করেছে। জীবিকা ও আশ্রয়হারা মানুষগুলি কেবল ভিখারি নয়, বিবেক তথা মানবিকতার দিক থেকে তাদের অপেক্ষা হীন সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তিগুলি। তাদের লোভ আগ্রাসনে মরণোন্মুখ, মৃত্যুর মুখোমুখি বর্তমান সমাজ সভ্যতা। এ থেকে যেন আর পরিত্রাণ নেই, নিস্তার নেই। নিরীহ সাধারণ জনগণ অসহায়, নিরুপায়। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে বিপদ আসন্ন, মৃত্যু অবধারিত। অবশ্য এই কবিতা শুধু নিরাশার কবিতা নয়, হতাশার কবিতা নয়, অন্ধকারে ডুবে যাওয়ার কবিতা নয়। আরও বেঁধে বেঁধে থাকার আহ্বানের মধ্য দিয়ে আশার আলো রেখা, আশার আলোক শিখা দেখা যায়। এই প্রতিকূল পরিস্থিতিতে দরকার আরও বেশি করে সংঘবদ্ধতার, ঐক্যবদ্ধতার, একসাথে হাতে হাত দিয়ে শপথ নেওয়ার। কবিতা এই আরও বেঁধে বেঁধে থাকি। যেটুকু আশা অবশিষ্ট আছে তাকে রক্ষা করতে হলে এই সংঘবদ্ধতা ছাড়া অন্য কোনো উপায় নেই। বেঁধে বেঁধে থাকার অর্থ এক হয়ে থাকা, একাত্ম হয়ে থাকা, সহমর্মিতা, সহযোগিতা আর সহাবস্থানের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ হয়ে থাকতে পারে। দেশ কাল নির্বিশেষে সাধারণ জনগণের মধ্যে সেই সংঘবদ্ধ মানসিকতা থাকে। কোনো মানুষ অশান্তি চায় না, ধ্বংস চায় না, রক্তপাত চায় না। বিশেষত যারা সাধারণ মানুষ, যারা শান্তিতে বাঁচতে চায়, শান্তিতে বাঁচতে দিতে চায়, তারা শান্তি চায়, সুন্দর সমাজ সভ্যতা পৃথিবীর স্বপ্ন দেখে। কিন্তু এই সাধারণ মানুষ আজ খাদের কিনারে, সাধারণ মানুষ আজ বিপর্যয়ের সম্মুখীন। চরম সংকটকালে তাদেরকে আরও নিবিড়ভাবে, আরও বেশি করে সংঘবদ্ধ হতে হবে। সংঘবদ্ধতার প্রয়োজন। পৃথিবী জুড়ে আজ ক্ষমতার দাপাদাপি, সাম্রাজ্যবাদের আগ্রাসন, যুদ্ধ, হানাহানি, রক্তপাত, মৃত্যু। জীবিকা ও আশ্রয় হারিয়ে সাধারণ মানুষের বাঁচার পথ আজ অবরুদ্ধ হয়ে রয়েছে। কাছে দূরে ছড়ানো রয়েছে শিশুদের সব মৃতদেহ। যুদ্ধ শিশুদেরকেও নিস্তার দেয়নি। এই প্রতিকূল পরিস্থিতিতে হাতে হাত রেখে বাঁচতে হবে, রুখে দাঁড়াতে হবে এবং এই জন্য আরও বেঁধে বেঁধে থাকতে হবে। এছাড়া তো আর কোনো পথ নেই। হিংসার বিরুদ্ধে শান্তিকামী মানুষের প্রতিবাদী ঐক্যই এই আলোচ্য কবিতার উপজীব্য বিষয়। কবি শঙ্খ ঘোষ তাঁর আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় তাঁর একান্ত অনুভবে, নিজস্ব অনুভবে সমকালীন পরিস্থিতির মূল্যায়ন করেছেন। প্রথমত কবিকে ব্যথিত করেছে রাজনৈতিক আদর্শহীনতা। ডান দিকে ধস আর বাঁ দিকে গিরিখাত জীবনের চলার পথকে দুর্গম করে তোলে। মাথার উপরে সাম্রাজ্যবাদী শক্তির তাণ্ডব, বোমারু বিমানে হানা, চারপাশে ধর্মান্ধতা, মধ্যযুগীয় বর্বরতা ইত্যাদি যেন ক্রমশই পথকে ধূসর ও বিবর্ণ করে দেয়। শুধু তো পথ নয়, সামগ্রিকভাবে মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। ঘর উড়ে যাওয়া মানে আশ্রয়হীনতা, ভিটেমাটি হারা এই মানুষগুলো খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়।
মৃত্যুর বিভৎসতায় ভারী হয়ে ওঠে চারপাশ। যুদ্ধের কারণে মৃত্যুর আতঙ্ক তাড়া করে সব মানুষকে। যে জাতীয়তার ধারণা মানুষকে মানুষের সঙ্গে আত্মীয়তার বন্ধনে বাঁধতে পারত, তার অভাব লক্ষ্য করা যায়। তা আজ দুনিয়া জুড়ে বিরল, হারিয়ে গেছে যেন কোথায়। কারণ সাধারণ মানুষের ইতিহাস আজ বিকৃত, ইতিহাস আজ বিপন্ন। ইতিহাসকে সাম্রাজ্যবাদীরা, ক্ষমতালোভীরা নিজেদের ইতিহাস বলে চালিয়ে দেয়। ইতিহাস না থাকার অর্থ ইতিহাসের সত্যকে মানুষ পায় না, যা তাদের পথ দেখাতে পারে। ক্ষমতাসীনরা নিজেদের প্রয়োজনে নিজেদের মতো করে ইতিহাস তৈরি করে নেয়। ইতিহাসের পাতায় রাজা রাজড়াদের কাহিনী, ইতিহাসের পাতায় সাম্রাজ্যবাদীদের গল্প গাথা যেন সোনার মতো, সোনার অক্ষরে জলজল করে। সাধারণ মানুষ এখানে উপেক্ষিত। অথচ এই ইতিহাস সাধারণ মানুষের ইতিহাস। ইতিহাস কর্মী মানুষের ইতিহাস, মেহনতি মানুষের ইতিহাস। সমাজ সভ্যতাকে, সমাজ সভ্যতার অগ্রগতিকে, সমাজ সভ্যতার উন্নতিকে যারা অব্যাহত করে রেখেছে, যারা ত্বরান্বিত করছে, তারা কিন্তু শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ। অথচ সেই মেহনতি মানুষ আজ অবহেলিত ইতিহাসের পাতায়। মানুষকে অন্ধ করে, নিঃস্ব করে তোলাই যেন ক্ষমতাসীনদের কাজ। এই শূন্যতা থেকে মুক্তির সন্ধানে মানুষকেই মানুষের দ্বারস্থ হতে হবে। কিছু মানুষ থেকে যায় যারা নতুনভাবে বাঁচার এবং বাঁচানোর স্বপ্ন দেখতে পারে। মানুষের সঙ্গে আত্মীয়তার সেতু বন্ধন তৈরি করাই তাদের কাজ। সেই সব মানুষ এত সব প্রতিকূলতা, এত সব নেতিবাচক পরিস্থিতির মধ্যেও তাদের শুভবুদ্ধিকে বিসর্জন দেয়নি, তাদের বিবেক বোধকে হারিয়ে যেতে দেয়নি, তাদের মূল্যবোধকে, তাদের আদর্শকে তারা বাঁচিয়ে রেখেছে। কবি তাদেরকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন। তারা যদি আরও সংঘবদ্ধভাবে থাকেন, তবেই সাম্রাজ্যবাদী শক্তির পরাজয় অবশ্যম্ভাবী। সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করা যাবে, তাদেরকে রুখে দেওয়া যাবে, বাঁচানো যাবে এই সমাজ সভ্যতাকে, এই সুন্দর পৃথিবীকে। কবি শঙ্খ ঘোষ তাঁর কবিতার মাধ্যমে মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চেয়েছেন যে প্রতিকূলতা, অসহায়তা, বঞ্চনা ও সংশয়ের মাঝেও সংঘবদ্ধ হতে হবে। কারণ একতা, সম্প্রীতি ও সম্মিলিত শক্তির কাছে উদ্ধত শক্তিকে নতজানু হতেই হয়। এটাই সভ্যতার ইতিহাস, এটাই বাস্তব। কবি আশাবাদী। কবি এই পরিস্থিতিতে আশা রেখেছেন, আশা হারাতে চাননি। তিনি আশাবাদী। তিনি মনে করেন যে কয়েকজন এই সামাজিক, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তারাই আবার সুষ্ঠু সমাজ গড়ে তুলবে। সাধারণ মানুষই পরস্পরের হাতে হাত রেখে সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করে এই ক্ষয়িষ্ণু সমাজের ভয়ঙ্কর অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বাঁচাবে এই সুন্দর সমাজ সভ্যতা পৃথিবীকে। আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ। কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার লাইন ধরে সবিস্তারে আলোচনা বা ব্যাখ্যা। আধুনিক কালের অত্যন্ত সংবেদনশীল, মানবতাবাদী, সমাজ সচেতন কবি হলেন কবি শঙ্খ ঘোষ। তাঁর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে সমাজ ব্যবস্থার এক ভয়ঙ্কর সংকট মুহূর্তের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কবিতাটিতে উত্তম পুরুষের বহুবচনের পদ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কবিতাটি উত্তম পুরুষের বহুবচনের জবানিতে রচিত। এখানে আমাদের কথাটা বারবার ঘুরে ফিরে এসেছে, অর্থাৎ অনেক মানুষের অনুভূতির সঙ্গে কবি একাত্ম হয়ে গেছেন। কবি সেই বহু মানুষের প্রতিনিধি স্থানীয়। অসহায়, দিন দুঃখী, আর্তপীড়িত, সাধারণ মেহনতি, যারা সর্বহারা,
যারা শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত সেই সব মানুষের প্রতিনিধি হয়ে কবি তাঁদের বক্তব্যকে তাঁর অন্তরের একান্ত অনুভূতিতে কবিতায় বাণী রূপে প্রকাশ করেছেন। এই কবিতায় কবি বিপন্ন মানুষদের কথা তুলে ধরেছেন। এই আমরা হলেন তারাই যারা বিপন্ন, যারা অসহায়, যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জীবন যুদ্ধে টিকে থাকার জন্য, যারা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপন্ন, সামাজিক সমস্ত রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এইসব মানুষদের ডান দিকের পথ ধসে রুদ্ধ, আর বাম দিক গভীর গিরিখাতের দ্বারা বাধাপ্রাপ্ত। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আশ্রয়হারা এইসব মানুষদের মাথার উপরের আকাশও নিরাপদ নয়, সেখানে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তির বোমারু বিমানের আনাগোনা। আর এগিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপ ফেলতে হয় সেই স্থানটুকুও নিরাপদ নয়। তাদের প্রতি পদক্ষেপে সামনের দিকে অন্তরায় হয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে হিমানির বাঁধ। আসলে এই কবিতাটি এক অস্থির সময়ে দাঁড়িয়ে মানুষের বিপন্নতাকে ছোঁয়ার চেষ্টা। বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে ক্রমশ স্পষ্ট হচ্ছিল সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার অনেকগুলি সংকট। 21 শতকের সূচনায় অর্থাৎ একবিংশ শতাব্দীর প্রারম্ভে সভ্যতা যখন প্রগতির শীর্ষ ছুঁতে চলেছে বলে ভাবা শুরু হয়, সেই সময় দেশ ও পৃথিবী জুড়ে এক মানবিক সংকট আরও তীব্র হয়ে ওঠে। সাম্রাজ্যবাদী শক্তি পৃথিবী জুড়ে একাধিপত্য স্থাপন করতে চেয়েছে। নির্বিচারে আক্রান্ত হয়েছে একের পর এক দেশ। মধ্যযুগীয় বর্বরতা, ধর্মান্ধতা হিমানির বাঁধের মতো চলার পথকে রুদ্ধ করেছে। ধর্মকে ব্যবহার করে মানুষে মানুষে বিভাজন তৈরি করা হচ্ছে, আর সাম্প্রদায়িক দাঙ্গার বলি হচ্ছে অসংখ্য মানুষ। সব মিলিয়ে মৃত্যু, রক্তাক্ততায় পূর্ণ হয়ে যাচ্ছে এই পৃথিবী। রাষ্ট্রীয় ভণ্ডামি, সাম্রাজ্যবাদের বিস্তার, ধর্মীয় উগ্রতা এবং ক্রমশ চেপে বসা আদর্শহীনতা, এই সব নিয়ে যে সামাজিক পরিমণ্ডল তৈরি হয় তা যেন কোনো পথের সন্ধান দেয় না, বরং এক আশ্রয়হীনতার দিকে নিয়ে যায়। সে বিষয়ে কবি কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ করেননি। মানুষ ক্রমশ যেন অস্তিত্বহীন হয়ে পড়ছে, অস্তিত্ব সংকটে পড়েছে। রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা মানুষকে কোথাও থিতু হতে দিচ্ছে না। আদর্শবোধের ভাঙন ক্রমশ এতই তীব্রতর হচ্ছে যে মানুষের চেতনা কোন পথে যাবে তা অস্পষ্ট হয়ে যাচ্ছে। ডান দিকে ধ্বংসের তাণ্ডব, বাঁ দিকেও মৃত্যু ফাঁদ, মাথার উপরে আক্রমণের আশঙ্কা। চলতে গেলে প্রতি মুহূর্তে সামনে, প্রতি পদক্ষেপে বাধা। এভাবে চলার পথ ক্রমশ হারিয়ে যাচ্ছে মানুষের, অবরুদ্ধ হয়ে গেছে মানুষের বেঁচে থাকার সব রাস্তা। সার্বিক অন্ধকার এবং আদর্শহীনতা গ্রাস করেছে আমাদের পথ নেই কোনো। হ্যাঁ, সাধারণ মানুষের পথ নেই, তাদের পথ অবরুদ্ধ, তারা নিরুপায়, অসহায়। পৃথিবী জুড়ে চলছে এই ক্ষমতাবান সাম্রাজ্য লোভীদের আস্ফালন। উগ্র নির্লজ্জতার সীমাহীনতা, সাম্রাজ্যবাদের আগ্রাসনে, যুদ্ধবাজদের হামলায় গৃহহীন সর্বহারা মানুষ মৃত্যুর কিনারে দাঁড়িয়ে আছে। হিংসা আর হানাহানির কারণে আর পথ নেই। এখানে স্পষ্টতই জীবন পথের কথা বলা হয়েছে। বেঁচে থাকার পথ যেন হারিয়ে যাচ্ছে। হিংসা, অশান্তি থেকে উত্তরণের পথ যেন আর নেই, রাস্তা নেই বাঁচার। আমাদের ঘর গেছে উড়ে, এই সাধারণ মানুষের ঘর উড়ে গেছে। সাধারণ মানুষ আশ্রয়হীন, মাথার উপর হামলাবাজ যুদ্ধ বিমান হানা দিচ্ছে।
যেখানে সেখানে বোমা বর্ষণ করছে বোমারু বিমান, আর এর ফলে শান্তিপ্রিয় সাধারণ মানুষেরা মারা যাচ্ছে, আহত হয়েছে। তারা তাদের ঘর হারাচ্ছে, অর্থাৎ আশ্রয় হারা হয়ে ভিটে মাটি চ্যুত হচ্ছে। তারা খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। তাই কবি বলেছেন যে তাদের আর পথ নেই, তাদের ঘর উড়ে গেছে। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এইসব মানুষের শিশুদের সব, অর্থাৎ মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে। অর্থাৎ যুদ্ধের কবলে পড়ে সাধারণ মানুষের সাথে সাথে তাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপন্ন। শিশুরাও মারার গিয়েছে, শিশুদেরও ছাড়েনি যুদ্ধ, শিশুদেরকেও নিস্তার দেয়নি এই যুদ্ধবাজ দানবেরা। শিশুরাই তো দেশ জাতি তথা বিশ্বের সম্পদ, তারাই ভবিষ্যতের দেশ তথা সমাজ সভ্যতার কাণ্ডারি, তারাই তো ভবিষ্যৎ। তাদের মৃত্যু মানে মানবতার সমূহ বিনাশ। শিশুরা সুন্দর, তাদের হাতেই গড়ে ওঠে ভবিষ্যতের সুন্দর সমাজ। তাই মৃত্যু তাদের সুন্দর সুস্থ সমাজের যেন সমাধি। শিশুদের সব মানে আগামী প্রজন্ম, ভবিষ্যৎ, সুন্দর পৃথিবী ধ্বংসের মুখে। কাছে দূরে ছড়ানো রয়েছে নিষ্পাপ পবিত্র মানব শিশুর সব বা মৃতদেহ। অতর্কিত বোমা বিস্ফোরণে, অতর্কিত বোমা বর্ষণে নিহত হয়েছে হাজার হাজার এই ফুলের মতো কোমল শিশুরা। তাদের মৃতদেহগুলি কাছে দূরে ছড়িয়ে আছে। যুদ্ধবাজ সাম্রাজ্যবাদীরা শিশুদের রেহাই দেয়নি। ক্ষমতা প্রদর্শনে তারা নির্বিচারে বোমা এবং গুলি নিক্ষেপ করেছে, আর তাতে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের মতো শিশুদেরও প্রাণহানি ঘটেছে। তাদের মৃতদেহ ছড়িয়ে রয়েছে কাছে দূরে সর্বত্র। এই দৃশ্য দেখে কবির মনে আশঙ্কা। কবির মনে আশঙ্কা মানে এই দৃশ্য দেখে সাধারণ মানুষের মনে আশঙ্কা। যারা তখনও পর্যন্ত বেঁচে রয়েছে, টিকে রয়েছে, তাদের মনে একটা ভয়, আতঙ্ক। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? যুদ্ধ বিধ্বস্ত দেশের আশ্রয়হীন, জীবিকাহীন, সর্বহারা সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে কবি এই সংশয় প্রকাশ করেছেন। অনবরত বোমা বর্ষণ, গোলাগুলি, হিংসা, হানাহানি, রক্তপাতের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকা অনিশ্চিত। কত নিরপরাধ মানুষের প্রাণ অকালে চলে গেছে, পড়ে আছে কত শিশুর সব। যারা বেঁচে আছে তারাও যে কোনো মুহূর্তে মরে যেতে পারে। তবু তাদের মনে দৃঢ় প্রত্যয়, এভাবে এত সহজে এই মুহূর্তে তারা মরবে না। তাদেরকে বাঁচতে হবে, তাদেরকে বেঁচে থাকতে হবে, আর বাঁচাতে হবে আগামী প্রজন্মকে। তবুও কোথাও না কোথাও একটা সংশয় কাজ করছে মনের মধ্যে। যখন শিশুদের বাঁচানো যায়নি, তাহলে যারা টিকে রয়েছে তখনও পর্যন্ত তারা হয়তো আর বেঁচে থাকবে না। কারণ আমাদের পথ নেই আর। সত্যি তাই। সাম্রাজ্যবাদীর আগ্রাসনে, যুদ্ধবাজদের নির্যাতনে নিরাশ্রয় সর্বহারা সাধারণ মানুষকে মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়াতে হয়। তাদের বেঁচে থাকার পথ থাকে না। পথ যখন বন্ধ, বাঁচার পথ যখন অবরুদ্ধ, তখন একটাই রাস্তা খোলা থাকে বাঁচার জন্য, এবং তা হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। সর্বসাধারণ সর্বহারা জনগণের বেঁচে থাকার পথ যখন ক্রমশ রুদ্ধ হয়ে আসে, তখন তাদের ঘুরে দাঁড়াতে হয়, রুখে দাঁড়াতে হয়। এই অবস্থায় পরস্পর সহযোগিতা ও সহমর্মিতার সঙ্গে হাতে হাত রেখে আরও বেশি সঙ্গবদ্ধ হওয়া উচিত বলে কবি মনে করেন। বেঁচে থাকার একমাত্র পথই হল ঐক্যবদ্ধতা, সঙ্গবদ্ধতা, হাতে হাত রেখে পরস্পরের পাশে থাকা, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, সুখে দুঃখে বিপদে আপদে
একে অপরের পাশে থাকা, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে বেঁধে বেঁধে থাকা। যুদ্ধ বিধ্বস্ত হিংস্র পৃথিবীতে মৃত্যু উপত্যকায় যারা বেঁচে আছে, যাদের মনুষ্যত্ব মরে যায়নি, সেই শুভ বোধ সম্পন্ন জনসাধারণকে কবি আহ্বান জানিয়েছেন বেঁধে বেঁধে থাকার জন্য। মানুষের একতার, সহযোগিতার, সহমর্মিতার, সহাবস্থানের কোনো বিকল্প নেই। চরম সংকটের দিনে সঙ্গবদ্ধ থাকলে অশুভ শক্তিকে, সাময়িক বিপন্নতাকে প্রতিহত করা যায়, কারণ একতাই বল। সঙ্গবদ্ধ সাধারণ মানুষ যখন বিরাট শক্তিতে পরিণত হয়, তখন হামলাকারী, যুদ্ধবাজ, সাম্রাজ্যবাদী শক্তিও সেই প্রতিরোধী ও প্রতিবাদী জনশক্তিকে ভয় পায়। তাই বেঁধে বেঁধে থাকা প্রয়োজন। তাই মানুষকে আহ্বান জানিয়েছেন কবি বেঁধে বেঁধে থাকার জন্য। আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। আমাদের ইতিহাস নেই, সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। সাধারণ মানুষের ইতিহাস আজ আড়ালে থেকে গেছে। সভ্যতার উন্নয়নের ইতিহাস, সভ্যতার অগ্রগতির ইতিহাস, সভ্যতা যে আধুনিকতার শীর্ষ ছুঁচ্ছে, তার ইতিহাস সবই সাধারণ মানুষের ইতিহাস, মেহনতি সম্প্রদায়ের ইতিহাস। আর পৃথিবীময় ছড়িয়ে রয়েছে সব থেকে বেশি সংখ্যক মানুষ যারা, তারা কিন্তু এই সর্বহারা, হতদরিদ্র সাধারণ মানুষ, যারা দিনের পর দিন লাঞ্ছিত, শোষিত, অত্যাচারিত। সেই সব মানুষের ইতিহাস নেই। ইতিহাস আসলে জাতির আত্মবিকাশের গৌরবময় কাহিনী, তার ঐতিহ্যের পুনরুদ্ধার। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে। তাই ইতিহাস মানুষের ঐতিহ্যের, জাতির ঐতিহ্যের পুনরুদ্ধার। কিন্তু যখন সেই ইতিহাস নিয়ন্ত্রিত হয় কোনো ক্ষমতাসীন গোষ্ঠীর দ্বারা, কোনো ধর্ম সম্প্রদায় কিংবা রাজনীতির দ্বারা, তখন ইতিহাসের সেই মহিমার বিকৃতি ঘটে। ক্ষমতাশালীরা নিজেদের স্বার্থে ইতিহাসকে নিজেদের মতো করে গড়ে তোলে, নিজেদের মতো করে ইতিহাসের পাতায় জায়গা করে। মানুষ একসময় ভুলে যায় তার প্রকৃত ইতিহাস কি। আর এই যে জোর করে চাপিয়ে দেওয়া সাম্রাজ্যবাদীদের, ক্ষমতালোভীদের, রাজা রাজরাদের ইতিহাস, সেই ইতিহাস সাধারণ মানুষ ভাবে এটাই প্রকৃত ইতিহাস। কিন্তু আসলে ক্ষমতাশালীদের ইতিহাস নেই। প্রকৃত ইতিহাস সর্বসাধারণের ইতিহাস। কিন্তু সেই সর্বসাধারণের ইতিহাসকে আড়ালে ঢেকে রাখা হয়েছে। অন্ধকারে কোথায় চার দেয়ালের মধ্যে ইতিহাসকে গলা টিপে মেরে ফেলা হয়েছে। তাই কবি বলেছেন, সেই সাধারণ মানুষের সঙ্গে গলায় গলা মিলিয়ে আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, অথবা এমনই ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সাধারণ মানুষের চোখ মুখ ঢেকে বদ্ধ ভূমিতে নিয়ে গিয়ে হত্যা করার, অত্যাচার করার, শোষণ করার ইতিহাস। সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়ক ও সংকীর্ণ ধর্মান্ধ সম্প্রদায় যেমন নিজেদের বিবেক, মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে নৃশংস অমানবিক হয়ে উঠেছে, তেমনি সাধারণ মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে সারা বছর 12 মাস ভিখারির মতো জীবনযাপন করছে। অন্যের দুয়ারে দুয়ারে হাত পেতে ভিক্ষাবৃত্তি করে তারা কোনো রকম বেঁচে রয়েছে। মেহনতি মানুষের জীবন অভাব দারিদ্র্যের মধ্যে কাটে। বেঁচে থাকার যে ন্যূনতম সুযোগ, সেখান থেকে তারা বঞ্চিত হয়। তার উপর যুদ্ধ ও ধর্মীয় উন্মাদনা তাদের গৃহহারা আশ্রয়চ্যুত করে। বেঁচে থাকার জীবন জীবিকার পথ তাদের কাছে ক্রমশ দুর্গমতর হয়ে ওঠে। তাদের শান্তির ও সুস্থির জীবনের আবেদন নিবেদনও ব্যর্থ হয়। এই জন্য তারা সারা বছর 12 মাস ভিখারি হয়ে থাকে। এদেরকে অন্যের দয়ায় বেঁচে থাকতে হয়, অন্যের করুণায়, অন্যের কৃপার পাত্র হয়ে জীবন কাটাতে হয়। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে,
সাধারণ মানুষের জীবন বিপন্ন, তাই কবি দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করে বলতে পারেন না যে পৃথিবী বেঁচে আছে। কবির মনে সংশয় জাগে যে এই পৃথিবী হয়তোবা বেঁচে আছে, কিন্তু পৃথিবী আদৌ কী অবস্থায় আছে তা দেখার জন্য সাধারণ মানুষ আজ স্বাভাবিক অবস্থায় নেই। পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবীর গভীরতর অসুখ এখন। এই সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন আফগানিস্তান, ইরাক, প্যালেস্তাইন, কুয়েত, ইয়েমেন, সিরিয়া নানা কারণে অশান্ত বিধ্বস্ত। কোথাও সাম্রাজ্যবাদের থাবা, কোথাও একই ধর্মের নানা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু, নানা দেশে তারা শরণার্থী। মানবিকতা ভুলুণ্ঠিত। যে সুস্থ, সুন্দর, সুস্থির পৃথিবী শান্তিপ্রিয় মানুষের কাছে কাম্য, পৃথিবী আজ সে অবস্থায় নেই। তাই কবির মনে হয়েছে পৃথিবী হয়তো গেছে মরে। আবার এটাও মনে হতে পারে যে পৃথিবী জুড়ে চলছে হিংসার, হানাহানির, নিষ্ঠুরতা। সাধারণ শান্তিপ্রিয় মানুষেরা ভালো নেই। যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে পাড়ি দিতে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। লাগাতার বোমা বর্ষণে ছিন্ন ভিন্ন শিশুদের দেহ। মানবতার এই অবনমনের যুগে পৃথিবী যথার্থভাবে বেঁচে থাকতে পারে না। আবার পৃথিবীর বেঁচে থাকা বা পৃথিবীর মরে যাওয়া, অর্থাৎ পৃথিবীর সক্রিয়তা, স্বাভাবিক জনজীবন, জীবনধারা এগিয়ে চলা, আর পৃথিবী মরে যাওয়া মানে উদাসীন নির্বিকার হয়ে যাওয়া। এই খোঁজ খবর সাধারণ মানুষের রাখার মতো অবস্থা নেই, পরিস্থিতি নেই। তাই কে কার কথা জানে বা জানতে চায়। পৃথিবী হয়তো বেঁচে আছে, আবার পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবীর কথা কে জানবে বা পৃথিবী কাদের কথাই বা জানে? এই সাধারণ মানুষের কথা কি আর জানতে চায়? এদের জীবন যে অন্ধকারে থাকে সেই অন্ধকারেই নিমগ্ন হয়ে থাকে। আমাদের কথা কে বা জানে? পৃথিবীর মানুষের কার সময় আছে এই সাধারণ মানুষের, হতদরিদ্র মানুষের খোঁজ খবর করার, খোঁজ নেওয়ার? আমাদের কথা কে বা জানে? কে জানে? কে খোঁজ নেয়? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। হ্যাঁ, সাধারণ মানুষ দরজায় দরজায় ঘুরে বেরিয়েছে বেঁচে থাকার জন্য। এক মুঠো খাদ্যের আশায় ঘুরে বেরিয়েছে দুয়ারে দুয়ারে হাত পেতে। যে মানুষ সভ্যতাকে গতি দিয়েছে, যে মানুষ সভ্যতাকে উন্নতির শীর্ষে নিয়ে যাচ্ছে, সেই মেহনতি সাধারণ সম্প্রদায় যারা নিঃস্ব রিক্ত, তাদের বেঁচে থাকার জন্য, তাদের নিজেদের দুমুঠো অন্ন জোগাড় করার জন্য দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হচ্ছে। সত্যি কি অদ্ভুত, কি অমানবিক। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। যুদ্ধের ভয়াবহতা, হানাহানি, হিংসা, রক্তপাত, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু জনসাধারণের জীবন জীবিকাকে অনিশ্চিত করে তুলেছে। মেহনতি মানুষগুলি দারিদ্র্য বঞ্চনার কারণে 12 মাস ভিখারি হয়ে আছে। চরম সংকটকালে খাদ্য, বস্ত্র, বাসস্থানের আর্জি নিয়ে তারা দৌড়ে দৌড়ে ফিরেছে, আর ফিরেছে শান্তি আর সুস্থিরতার আবেদন নিয়ে। কিছুই কোথাও যদি নেই, হ্যাঁ কোথাও কিছু নেই, বেঁচে থাকার আশা নেই, বেঁচে থাকার স্বপ্ন সব নিভে গেছে। আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব অন্ধকারে তলিয়ে গেছে। খেটে খাওয়া জনসাধারণের জীবন অভাব বঞ্চনার, তার উপর সাম্রাজ্যবাদীদের আগ্রাসন, হিংসা, হানাহানি তাদের জীবনকে আরও রিক্ত করে তুলেছে। এই কারণে জীবন জীবিকা, আশ্রয়, আশার আলো কিছুই থাকে না তাদের। তাদের কষ্ট, যন্ত্রণা, তাদের দুঃখ, তাদের ব্যথা বেদনাকে কবি একান্তভাবে নিজের মতো করে অনুভব করেছেন, নিজের বলে অনুভব করেছেন বলে বলতে পারেন। যে যা গেছে তার বেদনা বুকে নিয়েই সকলকে সঙ্গবদ্ধ হতে হবে। কবি আরও নিবিড় সহমর্মিতা ও সহযোগিতায় লগ্ন হয়ে, অর্থাৎ সংলগ্ন হয়ে থাকতে বলেছেন। হতাশ হয়ে পড়লে চলবে না, হাতে হাত রেখে আরও বেঁধে বেঁধে থাকার কথা কবি বলেছেন। যখন কোথাও কিছু থাকে না, সব আলো নিভে যায়, তখন যে কয়েকজন বেঁচে রয়েছে সেই কয়েকজনকে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য, অস্তিত্বের সংকটে তাদেরকে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচার জন্য নিজেদেরকে হাতে হাত রাখতে হবে। অর্থাৎ
পরস্পর পরস্পরের হাতে হাত রেখে সঙ্গবদ্ধ হতে হবে, শপথ নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে যে যত দুঃখ আসুক না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, যত সংকট আসুক না কেন, যত সমস্যা আসুক না কেন, যত ঝড় তুফান আসুক না কেন, যত আঘাত, যত সংঘাত বিপদ আপদ আসুক না কেন, কেউ কারোর পাশ থেকে কোনো অবস্থায় যাবে না, একে অপরকে ছেড়ে যাবে না। সমস্ত এই ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করবে। তবে গিয়েই তো তারা বাঁচতে পারবে, বেঁচে থাকতে পারবে। একমাত্র উপায় হলো, বেঁচে থাকার একমাত্র রাস্তাই হলো হাতে হাত রেখে সঙ্গবদ্ধ হয়ে পরস্পর পরস্পরের পাশে দাঁড়ানো। এইভাবে ঐক্যবদ্ধের মাধ্যমে একতাই বল, এই মন্ত্রকে উচ্চারণ করে মাথা উঁচু করে বেঁচে থাকতে হবে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় শোষণের বলি হয়ে যে কয়েকজন মানুষ তখনও টিকে রয়েছে, তাদেরকে নিয়ে কবি প্রতিরোধের ডাক দিয়েছেন, কবি আহ্বান জানিয়েছেন জোরালো ঐক্য গড়ে তোলার। প্রথম স্তবকে আহ্বানের চাইতে আরও বেশি জোরালোভাবে পরস্পরের সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন কবি। কারণ কবি আশা করেন, কবি আশাবাদী, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয়, অর্থনৈতিক প্রতিকূলতায় যে কয়েকজন টিকে আছে তারাই সম্মিলিতভাবে নিজেদেরকে বিপদমুক্ত করে একটা সুন্দর সমাজ গড়ে তোলার বার্তা দিতে পারবেন, সুন্দর সমাজ গড়ে তুলতে পারবেন। তাই বারবার একই সুরে নিপীড়িত হতাশ মানুষকে আহ্বানের মধ্য দিয়ে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই পংক্তিটি যেন প্রবাদে পরিণত হয়েছে। এই পংক্তির মধ্য দিয়ে কবির আশাবাদ ধ্বনিত হয়েছে সমস্ত হতাশা, নিরাশার অন্ধকারকে ছাপিয়ে। আর এই আশাবাদ মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষকে বাঁচতে শেখায়।